নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। অগুন্তি ব্যাখ্যা এবং অসংখ্য বিশেষণ, তার ভেতর থেকে মোটামুটিভাবে গোটা দেশের বিজেপি বিরোধীরা যা বলছেন সেটাকে যদি একটা বাংলা শব্দের মধ্যে সাম আপ করতে হয় তাহলে নিঃসন্দেহে অত্যন্ত জনপ্রিয় উপন্যাস এবং একটি সফল চলচ্চিত্রের নাম বলতে হয়, দর্পচূর্ণ। অনেকে বলছেন যে এটা আসলে ঔদ্ধত্যের জবাব, কেউ বলছেন অহংকারের পতন, কেউ বলছেন আধিপত্যবাদের বিনাশ। কিন্তু কোনো সন্দেহ নেই যে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দিল্লির ভোটে আপের যে জয় হয়েছে, আমি আবার বলছি কোনো সন্দেহ নেই যে কোনো রাজ্যের শাসকের পক্ষে সেটা যথেষ্ট ইঙ্গিতবাহী। তার কারণ শাসকের আমিত্বের কোনো জবাব যদি দিল্লিতে হয় তাহলে দেশের যে কোনো প্রান্তেই হতে পারে। আর কোনো সন্দেহ নেই যে আমাদের এই রাজ্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই এতবার রাজনৈতিক মঞ্চ থেকে আজকের এই জয় বিজ্ঞাপিত হয়েছে। কোনো সন্দেহ নেই যে রাজ্যের ক্ষেত্রেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর তাই নিয়েই আমাদের এই বিতর্ক। আমাদের আজকের বিষয়, দিল্লিতে আপের কাছে ভরাডুবি বিজেপি, কি প্রভাব পড়বে বঙ্গ রাজনীতিতে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন রেজাউল কালাম আপ নেতা, আছেন বিজন সরকার শিক্ষক, অন্যদিকে রয়েছেন বিজেপি নেতা অসীম সরকার এবং অধ্যাপক এবং সিপিএম নেতা পার্থ প্রতিম বিশ্বাস। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আজকে দিল্লির নিঃসন্দেহে চমকিত করার মতো যে ফলাফল আমাদের সামনে এসেছে বাংলার প্রেক্ষিতে, সেটাকে যদি দেখার চেষ্টা করি কেমন হবে ব্যাপারটা দেখুন। 9 মাস আগে আসমুদ্র হিমাচলে তার জয়ধ্বজা উড়েছিল। তারপর একে একে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে জয়। কিন্তু কেন্দ্রে ক্ষমতায় আসার মাত্র 9 মাসের মধ্যে খাস দিল্লিতেই ভরাডুবি হলো বিজেপির। আর রাজধানীতে বিজেপির এই হালের পর যে প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর কি প্রভাব পড়ার সম্ভাবনা। শুক্রবার বনগাঁ ও কৃষ্ণগঞ্জ উপনির্বাচনে কি এর প্রভাব পড়বে? কলকাতা সহ 91টি পুরসভার ভোটে কি দিল্লির ফলের প্রভাব পড়তে দেখা যাবে? 2016 নির্বাচনের আগে মোদি হাওয়া থেমে গেলে কি রাজ্যে ক্ষতি হবে বিজেপির? এতে গেল দিল্লিতে বিজেপির ভরাডুবির কি প্রভাব বঙ্গ রাজনীতিতে পড়তে পারে তা নিয়ে প্রশ্ন। কিন্তু এর পাশাপাশি দিল্লির ভোটের ফলের সঙ্গে এ রাজ্যের রাজনীতির কিছু মিলও খুঁজে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ, যেমন শাসকের ঔদ্ধত্য, অহংকার। পর্যবেক্ষকদের একাংশের মতে একের পর এক নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি নেতৃত্বের একাংশের ঔদ্ধত্য, অহংকারও এই ধাক্কা খাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। जरा सा भी अहंकार मत करना। आज जो कांग्रेस का हाल हुआ वो उनके अहंकार की वजह से हुआ। आज जो बीजेपी का हाल हुआ वो उनके अहंकार की वजह से हुआ। পর্যবেক্ষকরা বলছেন এ রাজ্যেও 2011 পর থেকে একের পর এক নির্বাচনে জিতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের একাংশের মধ্যে অহংকার, আধিপত্যবাদ, আত্মতুষ্টি চোখে পড়ছে। তাই দিল্লিতে বিজেপির হাল এ রাজ্যেও শাসকের কাছে অশনি সংকেত বলেই মনে করছেন তারা। ভবিষ্যতে যে বিধানসভাগুলো হবে বিহার এবং পশ্চিমবঙ্গ বড় রাজ্যগুলোর মধ্যে, সেখানে যে পার্টি ক্ষমতাসীন সেই পার্টিগুলো কিন্তু একটু সাবধান হওয়া উচিত, কারণ তারা সেই পার্টিদের মধ্যেও কিন্তু এই অভিযোগগুলো আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। মোদিত্ব ও মমতায়ন। পর্যবেক্ষকরা বলছেন বিজেপি এখন শুধুই মোদিময় হয়ে যাওয়ায় দলের পরিচয় ঢাকা পড়ে গিয়েছে, যেমনটা এ রাজ্যে তৃণমূল মানে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়। এই আমিত্ব অর্থাৎ ব্যক্তি সব দল নয়, এটাও যে কোনো দলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছেন তারা। এই যে বিরোধীদের মর্যাদা না দেওয়া এবং একটা ক্ষমতার অহমিকা, নিজের আমিত্ব, এই জিনিসটাকে যে একটা মোদির যে নিজের 10 লক্ষ টাকার স্যুট, অথচ সাধারণ মানুষকে একটা ঝাড়ু ধরিয়ে দিচ্ছে, সেই ঝাড়ুর ঝড়ে কিন্তু আবার বিজেপি চলে গেল। প্রতিশ্রুতি ও বাস্তবায়নে ফারাক। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন দিল্লির ফলের মধ্যে দিয়ে ভোটাররা আরও একটা বার্তা দিলেন, শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, তা দ্রুত পূরণ করতে হবে। শুধু কাজ হয়েছে বলে প্রচার করলে চলবে না, তা চোখে পড়তে হবে। মোদির 100 দিনে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি যেমন পূরণ হয়নি, তেমনি এ রাজ্যেও 3.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অনেক প্রতিশ্রুতি অপূর্ণ থেকে গিয়েছে বলে অভিযোগ। তাই 9 মাসের মধ্যে দিল্লির মানুষ যদি পরিবর্তন চাইতে পারে, তাহলে এ রাজ্যে যে তা হবে না, তা কি জোর গলায় শাসক দল বলতে পারে? প্রশ্ন রাজনৈতিক মহলে। দিল্লি সহ ভারত শাসন যারা করছেন তাদের পক্ষেও এটা অশনি সংকেত, আর বাংলায় যিনি শাসন করছেন তার পক্ষেও নিশ্চিতভাবে এটা অশনি সংকেত। তো আমার নিজের কাছে মনে হয় সেরকম একটি মৌলিক পরিবর্তনের দিকে হয়তো বাংলার মানুষ অপেক্ষা করতে পারে, আশা করতে পারে। সব মিলিয়ে দিল্লির ভোটের ফল থেকে এ রাজ্যের শাসক বিরোধী সবার শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে বলেই মত
পর্যবেক্ষকদের একাংশের। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। রেজাউল, আমার মনে আছে যে আপনারও মনে থাকবে যে ফেব্রুয়ারি মাসেই যখন তক ছেড়ে চলে যাচ্ছেন কেজরিওয়াল, তখন আফসোস করেছিলেন যে মেজরিটি ছিল না বলে। আজকে এমন মেজরিটি দিল্লির নাগরিকরা আপনাদের দিয়েছেন যে কার্যত কোনো অপোজিশনই নেই। আপনাকে প্রথমেই অভিনন্দন। আমি রাজ্যের প্রেক্ষিতে আসব যে এই রাজ্যে আপ ঠিক কতটা প্রস্তুত, নিজেদের পায়ে দাঁড়ানোর মতো শক্তিশালী হয়ে উঠেছে কিনা, এবং অবশ্যই দিল্লির ভোটের কোনো প্রভাব এই রাজ্যের নির্বাচনে পড়তে পারে বলে আপনার মনে হয়? তবে প্রথম প্রশ্নের উত্তর আপনাকে দিই। এখন আমার এই রাজ্যে আপ সেইভাবে সংগঠিত হয়নি, সেটা একটু সময় লাগবে, কিন্তু আমরা যত ভলেন্টিয়ার্স বা মেম্বার্স আছি আমরা খুবই সচেষ্ট যাতে আমরা একটা ভালোভাবে সংগঠন তৈরি করতে পারি। আর এছাড়া আপনি এখানে আপনাদের মুখকে, মানে আমি বলছি যে অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ পেয়েছেন এক্স আইআইটি খড়গপুর, এবং একেবারে সেই মুখকে প্রজেক্ট করেই আপনারা এগিয়েছেন। রাজ্যের ক্ষেত্রে এখন আমরা সবাই সমান, এখন কোনো সেরকম মুখ তেমন কেউ নেই। তাছাড়া আপনি আরেকটা প্রশ্ন যেটা করলেন যে কতটা প্রভাব পড়বে এই রাজ্যে আমাদের রাজনীতিতে, কিভাবে প্রভাব পড়তে পারে, কোন কোন স্তরে পড়তে পারে? আমাদের প্রধান ইস্যু হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন। সেটা আমাদের আপ তৈরি হওয়ার আগে থেকে অরবিন্দ কেজরিওয়াল, ইন্ডিয়া এগেইনস্ট করাপশন, যেখান থেকে কেজরিওয়ালের উত্থান। হ্যাঁ, তো আমাদের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। যেখানে আমরা দুর্নীতি দেখব সেখানে আমরা লড়াই করব, সেখানে মানুষকে জাগ্রত করব, সেখানে মানুষকে সঙ্গে নেব, মানুষের সঙ্গে থেকে আমরা লড়াই করব, দুর্নীতি দূর করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং লড়াই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূল প্রতিপক্ষ কারা? এখন প্রতিপক্ষ হিসেবে আমরা কাউকে ধরতে পারছি না, কারণ আমরা এখন সেই জায়গায় আসিনি। আচ্ছা, প্রতিপক্ষ বা আপনারা নিজেরা প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, নিজেরা প্রস্তুতি নিচ্ছি। ঠিক, ফাইন। আমি পরবর্তী আলোচনায় আসবো, তার আগে আপনাদের দেখাতে চাইবো যে কিরণ বেদি মডেল নিঃসন্দেহে বহু চর্চিত, কিন্তু পাশাপাশি আরেকটা সমালোচনাও শোনা গেছিল যে ওপর থেকে সেলিব্রিটি মুখ এবং অত্যন্ত পরিচিত মুখকে সংগঠনের ওপর বসিয়ে দেয়া। সেক্ষেত্রে নিচের অসন্তোষ কি দিল্লি ভোটে প্রভাব ফেলল? উত্তর খুঁজেছি আমরা, দেখুন। ভোটের মুখে কিরণ বেদিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে অরবিন্দ কেজরিওয়ালকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন মোদি, অমিত শাহরা। কিন্তু প্রাক্তন আইপিএস অফিসার বিজেপিকে তো জেতাতে পারলেনই না, উল্টে দিল্লিতে বিজেপির সবচেয়ে নিরাপদ আসনে প্রার্থী হয়েও নিজেই হেরে বসলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, একসময় গুজরাট হিংসা নিয়ে মোদির দিকে যে কিরণ বেদি বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যার চোখে একসময় রাজনীতি কার্যত অচ্ছুত ছিল, তারই ভোটের মুখে একেবারে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ময়দানে নেমে পড়াকে ভালো চোখে দেখেনি দিল্লির ভোটাররা। দিল্লি বিজেপির বহু নেতাই কিরণ বেদিকে ওপর থেকে চাপিয়ে দেওয়ার শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তকে মন থেকে মেনে নিতে পারেনি বলেও সূত্রের খবর। বিজেপির ভরাডুবির সেটাও অন্যতম কারণ কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আর দিল্লিতে বিজেপির কিরণ বেদি এক্সপেরিমেন্ট মুখ থুবড়ে পড়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটে এ রাজ্যে বিজেপির মুখ কে হবেন? পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই বড় মুখের অভাবে ভুগছে বিজেপি। কখনো শোনা যাচ্ছে দলে আসতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কখনো আবার অন্য কাউকে নিয়ে জল্পনা। কিন্তু কিরণ বেদির এই হালের পর পশ্চিমবঙ্গে কি আর বাইরে থেকে কাউকে চাপিয়ে দেওয়ার মতো সাহস দেখাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব, নাকি রাজ্য বিজেপিরই কাউকে মুখ করে 2016 নির্বাচনে ঝাঁপাবে তারা? এ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। যদিও দিল্লির ভোটের ফল কিংবা সেখানকার রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এ রাজ্যের প্রেক্ষাপটকে মেলাতে নারাজ রাহুল সিংহ। দিল্লির নির্বাচন দিল্লির প্রেক্ষাপটে হয়েছে, বাংলার নির্বাচন বাংলার প্রেক্ষাপটে হবে। সব জায়গায় সব ফর্মুলা কাজ করে। অতএব দিল্লিতে বিজেপির ফল ভালো হয়নি তার মানে অন্য রাজ্যে ফল খারাপ হবে এটা ভাবার কোনো কারণ নেই। তবে একটা দিকে কিন্তু দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষিত মিলে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ভোটের সময় জামা মসজিদে শাহী ইমাম কোনো একটি দলকে সমর্থনের কথা ঘোষণা করেন। এ রাজ্যে যেমন শাসক দলের বহু নেতাকেই দেখা যায় ভোট ব্যাংক সুসংহত করতে ধর্মগুরুদের কাছে ছুটে যেতে, কিন্তু এবার দিল্লিতে শাহী ইমাম আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানালেও কেজরিওয়ালের দল তৎক্ষণাৎ জানিয়ে দেয় শাহী ইমামের সমর্থন তাদের প্রয়োজন নেই, তারা মানুষের ওপর ভরসা করছেন। যার জেরে রাজনৈতিক মহলে প্রশ্ন, আপ যেভাবে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করার সাহস দেখিয়েছে, বঙ্গের রাজনীতিবিদরা কি তা পারবেন? পশ্চিমবঙ্গের যে রাজনীতির একটা দিক, সে দিকটা হচ্ছে ক্রমাগত আমাদেরকে একটা রাজনৈতিক পোলারাইজেশনের দিকে নিয়ে যাওয়া। তৃণমূল, বিজেপি, সিপিএম এরা প্রত্যেকেই এই চেষ্টা করে চলেছেন এবং এইটা তাদের প্রতি একটা যেন নির্দেশ দিল্লি থেকে এলো যে এভাবে রাজনীতি করলে বোধহয় আর চলবে না।
দিল্লির ভোটের আরও একটি ট্রেন্ড রাজনৈতিক বিশেষজ্ঞদের নজরে পড়েছে, তা হলো কংগ্রেসের ভোট ব্যাংকের ঝেঁটিয়ে আম আদমি পার্টির দিকে চলে যাওয়া। পর্যবেক্ষকরা বলছেন মানুষ এখন অত্যন্ত কৌশলে ভোট দিচ্ছে। যাকে তারা হারাতে চান তার বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি শক্তিশালী তাকেই ভোট দিচ্ছেন, যাতে ভোট কাটাকুটিতে সেই অপছন্দের দল ফাঁকতালে বেরিয়ে না যেতে পারে। বিজেপিকে যে হারাতে পারবে ওখানে টক্করটা ছিল মোটামুটি বিজেপি ভার্সেস আপের সঙ্গে বিজেপির লড়াই। এবার বিজেপির কিন্তু ভোটটা কিন্তু মোটামুটি তারা যা পেয়েছিল গত বিধানসভার নির্বাচনে তাই মোটামুটি ধরে রেখেছে, লোকসভা থেকে তারা কমেছে। কিন্তু বিজেপিকে যে হারাতে পারবে সেই তাদের পিছনে ভোটটা কনসলিডেট করেছে। অপছন্দের দলকে চিহ্নিত করে একজোট হয়ে শক্তিশালী প্রতিপক্ষকে কৌশলে ভোট দেওয়ার দিল্লির এই ট্রেন্ড এ রাজ্যেও আগামী দিনে চোখে পড়ে কিনা তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। অসীমদা, কি তফাৎ হবে আপনাদের এই রাজ্যের স্ট্র্যাটেজির ক্ষেত্রে? কিরণ বেদি মডেল এখানে ফলো হওয়ার ক্ষেত্রে তো প্রথমেই একটা হোঁচট এলো। আমি না, কিরণ বেদি মডেলটা এখানে প্রশ্ন উঠছে না। এই প্রশ্ন কেন আসছে আমি জানি না। প্রথম কথা বলিনি যে আমি তো আপকে ধন্যবাদ জানাবো, তারা একটা স্থায়ী সরকার ওখানে এনেছেন এবং এত বড় স্থায়ী সরকার যেটা অ্যানার্কিজমের জন্ম দিতে পারে, যেটা আমরা অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে তারা সতর্ক হবেন, এটা আমি আশা করব। একটা কথা বারংবার উঠছে যে বিজেপি পরাজিত হয়েছে। নিঃসন্দেহে বিজেপি পরাজিত হয়েছে, কিন্তু বিজেপি যে ভোটটা গত বিধানসভায় পেয়েছে সেই ভোটটা ইনট্যাক্ট রয়েছে। আমি আপনাকে তথ্য পরিসংখ্যান দিচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। কংগ্রেসের তরফ থেকে আপনাদের ছিল 31.1, এবারে 32.87, মানে মার্জিনাল আপনারা বেড়েছে ধরে রেখেছেন। ঠিক আছে, মানে কিন্তু মোদির পরাজয় এখানে ভোটের সমস্যা। আমি বলছি তাতে পরাজিত ধরাশায়ী কোনো বিশেষণই আমি উইথড্র করছি না। না, পরাজয় ধরাশায়ী দুটোই ভোটের হ্যাঁ ভয়ঙ্কর সত্যি, সেটাও সত্যি। কিন্তু আমার যে ভোট ব্যাংকটা আমাকে বিগত বিধানসভায় ভোট দিয়েছিল, তারা তাই আছেন, উল্টে বেড়েছেন, সামান্য বেড়েছেন। কিন্তু যেটা মানলাম, কিন্তু আমি কংগ্রেস সমাজবাদী 14% ভোট কমছে। লোকসভায় আপনি পেয়েছিলেন 46.4। একটা অন্য ওয়েভে গেছে, সরকার পরিবর্তনের ওয়েভে গেছে। আপনি একটা জিনিস ভুল করছেন যে দিল্লিটা বিধানসভা হিসেবে চিহ্নিত করা উচিত নয়। দিল্লি ওয়াজ আ মেট্রোপলিটন কাউন্সিল। বিজলি, পানি, সড়ক এই হচ্ছে সেখানকার প্রাইম ডিমান্ড। অতি সম্প্রতি সেটা রাজ্যের স্ট্যাটাসে এসছে। সুতরাং সেখানে মূল ডিমান্ড যেটা বিজলি এবং পানি এবং সড়ক, যেটা ওরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজলি দেব হাফ দামে, মানুষ বিশ্বাস করেছেন, পানি দেব বিনা পয়সায়, সেটা সব জিনিসই বিনা পয়সায় দিয়ে দেওয়া যায়, কিন্তু করতে ফ্রম ওয়্যার? আমার নিজস্ব ডেভেলপমেন্ট ফান্ড থেকে দিতে হবে তো। সেই প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করে মানুষ তাকে আবার 5 বছরের জন্য এনেছেন। আমি বিশ্বাস করবো তারা সে কাজ করে দেখাবেন। শুধু প্রতিশ্রুতি নয়, করেও দেখিয়েছেন। করে কাকে দেখিয়েছেন সেটা আমি এখানে বলি, আপনি মুশকিলে পড়ে যাবেন। মিটার কানেকশন আপনারা বলেছিলেন 100 দিনের মধ্যে কালো টাকা ফেরত আনবেন। ঠিক কথা। মিটার কানেকশন যাদের ছিল উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে উনি জল দিয়েছেন। যারা প্রেক্ষিতে আসি তো আজকে এই পরিপ্রেক্ষির সঙ্গে এই পরিপ্রেক্ষির কোনো মিল নেই। এটা রাজ্যের নির্বাচন হতে চলেছে। এইখানেও ঠিক একইভাবে আজ থেকে 3 বছর 9 মাস আগে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছেন এবং 8 পৌরে শাড়ি পরা, হাওয়াই চটি পরা একজন সাদাসিধে ঘরের মহিলাকে তারা নির্বাচিত করেছিলেন, যাতে এখানে একটা সুস্থ সরকার হতে পারে, মানুষের আশা পূরণ করতে পারে। কিন্তু এখানে ওই ফিশ ফ্রাই টেকনোলজি, বিহার মডেল, দিদির ভাষায় বিহার মডেল, ফিশ ফ্রাই টেকনোলজি, কপিল সিব্বল টেকনোলজি, এর ফলেতে যেটা হয়ে গেছে আজকে বিরোধী শূন্য বিধানসভা হয়ে গিয়ে একেবারে মানে অ্যানার্কিজমের পথে আমরা হাঁটছি। আমি আজকের প্রেক্ষিতে বিজনের কাছে আসবো, তার আগে আপনাদের দেখাবো যেটা খানিকক্ষণ আগে আমার আপের অতিথি রেজাউল বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান। সত্যি সত্যি আপের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের পাশে দাঁড়ানোর যোগ্যতা ভারতবর্ষের কটা রাজনৈতিক দলের আছে হাতে গুনে বলা যায়। দেখুন, দিল্লিতে বিজেপির ভরাডুবিতে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় সকালে টুইট করে দিল্লিতে কেজরিওয়ালের জয়কে টার্নিং পয়েন্ট আখ্যা দেওয়া থেকে শুরু করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া। দিল্লিতে আম আদমি পার্টির অভাবনীয় ফলাফলে উচ্ছ্বাস গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে হলে ভালো করে মানুষের কাজ করুন, এই অধ্যত্ত মানুষ মেনে নেয় না। আর এই অধ্যত্ত করেছেন বলেই দিল্লিতে দেখেছেন দিল্লি কা লাড্ডু একেবারে বসতে গেছে। বলে না दिल्ली के लड्डू जो भी खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। इतना लड्डू खाया तो लड्डू बिगड़ गया, पूरा लड्डू के
লাড্ডু, জিরোতে জিরো, না সরকারি না বিরোধী। তৃতীয় জন্য লড়াই। কিন্তু বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে, আম আদমি পার্টির জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উচ্ছ্বাস কিসের? দুদলের নীতির মধ্যে তো বিস্তর ফারাক। একদিকে কেজরিওয়াল যেখানে দুর্নীতি বিরোধী লড়াই করে উঠে এসেছেন, সেখানে তৃণমূলের বিরুদ্ধে তো সেই দুর্নীতিতেই জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। সারদা কেলেঙ্কারি তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। বিরোধীদের প্রশ্ন, সারদা কেলেঙ্কারিতে অভিযুক্তদের কি কখনো কাছে টেনে গায়ে গালির ছিটে লাগাবেন কেজরিওয়াল? এর জবাবও দিয়েছে আম আদমি পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আপের জয়ে বেজায় উচ্ছ্বসিত হলেও কেজরিওয়ালের দলের পশ্চিমবঙ্গের নেতারা কিন্তু সাফ করে দিয়েছেন, এ রাজ্যে তৃণমূলের সঙ্গে তাদের সমঝোতার প্রশ্নই ওঠে না, কারণ তাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। তাই এ রাজ্যে আম আদমি পার্টির মূল প্রতিপক্ষ তৃণমূল। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বা বিজেপি কাকে প্রধান শত্রু ভাবেন? আমরা বিজেপি টিএমসিকে মেন ভাবি। এখানে আমাদের মেন লড়াই হচ্ছে কারাপশন। দুজনের মধ্যে প্রধান কে? টিএমসি ডেফিনেটলি। 2016 সালে আসে, সেখানে কি 294টা পদে আপনারা প্রার্থী দেব 294 সিটসে প্রার্থী আমরা দেব। কিন্তু আম আদমি পার্টি যখন তাদের ছোঁয়া এড়াতে চাইছে, তখন তাদের জয় তৃণমূলের এত উচ্ছ্বাস কেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, কেজরিওয়ালদের পাশে দাঁড়িয়ে সারদা অস্বস্তি ঢাকার চেষ্টা করছে শাসক দল। তৃণমূল দল দিল্লিতে তাদের ক্ষমতা থাক বা না থাক, তারা দিল্লির আপকে সমর্থন করেছিল। নিজেদের কলঙ্ককে মোচন করবার চেষ্টা, বা সারদা কেলেঙ্কারিতে যেভাবে আকণ্ঠ ডুবে গেছে নিমজ্জমান তৃণমূল, এই খড়কুটোকে ধরে একটু এগুতে চাইছে। তবে প্রথমে দিল্লিতে কেজরিওয়ালকে ভোট দেওয়ার আহ্বান জানানো কিংবা এখন তার জয় মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বসিত হলেও অন্না অরবিন্দের লোকপাল আন্দোলনের সময় কিন্তু প্রকাশ্যে তাঁদের পাশে দাঁড়াতে দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। উল্টে বিরোধীদের দাবি, কখনো অন্নার আন্দোলনের, কখনো আবার আম আদমি পার্টির সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই খারাপ, শুধু আমি ভালো, এটাও আমি মানতে রাজি নই। কোনো ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টে এবং একটা সামান্য ইস্যু, সেটা তো এখন আলোচনা হয়নি। যখন লোকসভায় আসবে, প্রত্যেকটা পার্টি তার ওপিনিয়ন দেবে, আমরাও আমাদের দলের ওপিনিয়ন দেবো ইনসাইড দ্য হাউস when the bill will be coming. Before that, why they are shouting like this? বিরোধীদের দাবি, এখন কেজরিওয়ালের পাশে দাঁড়ানো আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধাবাদী রাজনীতি। সুবিধামতো সমালোচনা করা, আবার শত্রুর শত্রু বন্ধু বলে কখনো কাছে টেনে নেওয়া। রাজনৈতিক মহলের একাংশের মতে 2014 লোকসভা নির্বাচনেই স্পষ্ট হয়ে গিয়েছিল দুর্নীতি এখন সবচেয়ে বড় ইস্যু। মানুষ আর যাই চাক, দুর্নীতি পরায়ণদের কোনোভাবেই দেখতে চাইছে না। দিল্লির ভোটে কেজরিওয়ালকে জিতিয়ে সাধারণ মানুষ তাঁর দুর্নীতি বিরোধী ভাবমূর্তির ওপরই আস্থা দেখালো। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, 2016 বিধানসভা ভোটে এ রাজ্যেও কি দুর্নীতি সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াবে? এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। বিজন, আমি মনে করিয়ে দিই যে এই কেজরিওয়ালের এই নির্বাচনের কয়েকদিন আগে পার্টি ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। কেজরিওয়াল কি বললেন? সাংবাদিক সম্মেলন করে বললেন, সুপ্রিম কোর্ট মনিটর সিট হোক, আমার দুর্নীতি যদি হয় সেই সিট তদন্ত করবে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই রুখতে সারদা কাণ্ডে সুপ্রিম কোর্টে চলে গেলেন, বিরোধীরা বলেন 11 কোটি টাকা খরচ করলেন। আবার সিবিআই তদন্ত করছে, সেই তদন্ত আটকাতে আরেকবার সুপ্রিম কোর্টে চলে গেলেন। মানে আমি বলছি, কি করে কেজরিওয়ালের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস? কোন দুর্নীতির, বেসিক দুর্নীতির ইস্যুতেই তো এত বড় ফারাক। আমি দাঁড়ানোর প্রশ্নেই যাব না আজকে, একদম অন্যরকম পরিস্থিতি আজকে। আমি দারুণ খুশি আজ, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। তুমি জয়েন করবে আপে? আমার জয়েন করার প্রশ্ন নেই। আমি যেটা বলতে চাই, বিজেপির এই পরাজয় আপের মানে ঝাড়ুতে দারুণ দিল্লিতে স্বচ্ছ ভারত স্বচ্ছ অভিযানটা পরিষ্কার হয়ে গেল। এটা একটা অন্যের নিজের নাক কেটে অন্যের এটা যদি বলেন, মানুষ কখনো অন্য কারোর ভালোতে ভালো বলাটাই আমার মনে হয় ভালো। হ্যাঁ, কিন্তু দুর্নীতি বিরোধী অভিযান করে একটি দলের রাজনৈতিক উত্থান, রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত দল নেই, এখানে কে আছে? এটা মারাত্মক। আমি প্রশ্নটাই আসি, একটু বলতে দিন আমাকে। আমি বলি, মানে ও খারাপ বলে আমি না, একদমই না। আমি যেটা বলবো সেটা হলো, সারদা ইস্যু হয়েছে, তদন্তে প্রমাণিত হবে। একটা দলের পুরো বিরুদ্ধে যায় না, কেউ যারা দোষী হবে প্রত্যেকটা রাজনৈতিক দল এই কথা বলে,
আমি বলছি কংগ্রেস বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে আজকে কেউ নেই, থাকলে খুব সুবিধা হতো। আমি আজকে সারদার প্রশ্নেই যাব না, আমি আজকে ওটা নিয়েই বলতে চাই। হ্যাঁ, সারদা নিয়ে তুমি যা বললে ঠিক সেইটা তদন্তে দোষী প্রমাণিত হবে তাদের শাস্তি চাই। কংগ্রেসও তাই বলেছে। হ্যাঁ সবাই, আমি চাই, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। যত বড় নেতা হোক, তিনি যদি দোষী প্রমাণিত হয় তার শাস্তি আমি চাই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি আজকে বলবো, লোকসভা রেজাল্টের দিন আপনারই অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো এটা নরেন্দ্র মোদীর জন্য পারফেক্ট। মিলে গেল কিসে? অহংকারের পতন হলো, কোটি কোটি যুবক যুবতীর যে স্বপ্ন দেখিয়েছিলেন কর্মসংস্থানের, চুরমার হয়ে গেল। মারণদায়ী ওষুধ 108টা ওষুধের দাম বৃদ্ধি হলো, কৃষকদের বিরুদ্ধে কালা আইনের প্রতিবাদ করলো, কালো টাকার প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হলো, ধর্মান্তকরণের রমরমা বাজার হলো। আর চা বিক্রেতা বলে নিজেকে পরিচয় দেয় নরেন্দ্র মোদীর 9.5 লক্ষ টাকার পোশাক দিল্লির মানুষ বর্জন করলো, পুরোপুরি এই মিথ্যে প্রমাণিত হলো। এই জায়গাটাই আমি খুশি। ফাইন। পার্থবাবু একই কারণে খুশি? না, আমার কাছে এখান থেকে লেসন নেওয়ার বেশ কয়েকটা উপাদান আছে আজকের। তার মধ্যে এক হচ্ছে যে যেভাবে একটা প্রচার আমাদের দেশে চলছিল যে দুটো বড় দল ছাড়া আর ভারতবর্ষে অল্টারনেটিভ খুঁজে পাওয়ার দিন শেষ। প্রথম হচ্ছে যে দিল্লি ইলেকশনটা এমন একটা ইলেকশন যেটা এই ধাক্কা দিল এই ধারণায় যে যদি সত্যি একটা বিকল্প পাওয়া যায়, সেটা কংগ্রেস বা বিজেপির বাইরেও, তাহলে মানুষ সেটাকে বেছে নিতে দ্বিধাবোধ করছে না। এবং সেখানে তথাকথিত সংগঠন অভিজ্ঞতা এগুলো কোনো ফ্যাক্টর হয় না। এবার দ্বিতীয় অংশ, আপ থেকে আলিমুদ্দিন কি শিখলো? না, এবার শেখার প্রশ্ন হচ্ছে যে এখানে এ রাজ্যে আপনি যেটা দিয়ে রেফার করছেন, এক হচ্ছে যে এই দিল্লির 70টা বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে মোদি সাহেব তার ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে যেভাবে ঝাঁপিয়েছিলেন, তাতে এরকম একটা ম্যাসিভ ডিফিট এটা ইন্ডিকেট করছে যে মোদি নেতৃত্বের প্রতি একটা অনাস্থা। এবং এখান থেকে শেখার যেটা আছে যে এবার এই অনাস্থাটা তৈরি হচ্ছে কারণ এমন কিছু প্রতিশ্রুতি ডেফিনেটলি এই সরকার করেছিলেন যেটা 8 মাস অতিক্রান্ত হয়েছে, এবং তার মধ্যে একটা করে দেখা যাচ্ছে তার লক্ষণগুলো। এবং দুর্নীতি যেটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু, আপনি শুরু করছিলেন যে জায়গাটায়, যে কালো টাকা ফিরিয়ে এনে 15 লাখ করে মানুষের বাড়িতে দেবো, অ্যাকাউন্টে দেবো, সেসব দূরের কথা, কালো টাকার লোকের সংখ্যা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। দিল্লির ইলেকশন হচ্ছে কমন কি ইস্যুতে, যে 20 ভারতী জল মানুষ যাতে পায়, যে 400 ইউনিট বিদ্যুৎ যাতে সাবসিডাইজ প্রাইসে পায়। আমার একটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে আপনারা প্রকাশ কারাত এবং মমতা বন্দ্যোপাধ্যায় রিয়ালি কোনো ইস্যুতে একমত হন। ফিশ ফ্রাই টেকনোলজি, আপের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দুজনেই মানুষকে আবেদন জানিয়েছিলেন। ফিশ ফ্রাইয়ের চেয়েও আরো বড় প্রশ্ন, যারা ভুরিভোজ খেয়েছেন সরকারের থেকে একসাথে, কর্পোরেশনের থেকে একসাথে, সেটা একেবারে সাপার থেকে শুরু করে ব্রেকফাস্ট পুরোটাই আপ ঘুরে দাঁড়ায়। এইবার এখানে দাঁড়িয়ে এই রাজ্যে যে অবস্থা চলছে, এখানেও দুর্নীতি একটা ইস্যু, মেজর ইস্যু। এবং এই দুর্নীতিটা এখানেও শাসক দলের বিরুদ্ধে। এই যে ওরা বলছিলেন, আমার এখানে একটা জিনিস বলার, যে তৃণমূল কংগ্রেস আপকে সমর্থন করছেন, এটা হচ্ছে যে এই বছরের শ্রেষ্ঠ রসিকতা। তাদেরকে যদি ভোট দিতে বলার কথা বলা হয়, যে যারা সারদাতে এইভাবে জর্জরিত, তাহলে এখানে যদি তৃণমূল কংগ্রেস বা তার পরিচালিত সরকার যে 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 চার্জটায়, দুর্নীতির চার্জে হচ্ছে অ্যাকিউজড হয়েছে, সেখানে দাঁড়িয়ে মানুষ একটা বিকল্প যদি খুঁজতে চায়, দিল্লির লেসনটা যদি ড্র করে যে নাইদার কংগ্রেস নর বিজেপি, দেন ফিজিবল অল্টারনেটিভ আমাদের রাজ্যে আর কি রইল? এখনো পর্যন্ত 30% ভোট শেয়ার লেফটদের রয়েছে, ফলে নেক্সট ফিজিবল অল্টারনেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের লেফটরা ছাড়া। 4 মাস আগে দুটো আসনে আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছে, এইবার আরে দিল্লিতেও তো জামানত জব্দ, কংগ্রেসেরও জামানত জব্দ। এইবার আমি বলছি যে আমার সময় আর একেবারে নিঃসন্দেহে অজস্র বহুস্তরীয় এর তাৎপর্য আছে, কোনো সন্দেহ নেই। বিজন, আমি শুরুও করেছিলাম যে ওনাকে বলে বিজেপি পেল না, যারা আগে বিধানসভায় একক বৃহত্তম দল, বিরোধী মর্যাদা পেল না। একটা প্রশ্ন দিয়ে এই অংশ শুরু করব। মুকুল রায় এই মুহূর্তে কি তৃণমূল কংগ্রেস দলে আছেন? উত্তরটা হ্যাঁ। শুভেন্দু অধিকারী কি এখনো দলে আছেন? এর উত্তরটাও হ্যাঁ। কিন্তু দলের অনেকে বলছেন যে দল এবং এদের সম্পর্ক কোথাও একটা চিড় ধরেছে, আর এই ফাটল থেকেই রাজনৈতিক জল্পনার জন্ম। অনেকে বলছেন যে রাজনীতিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাইমিং, আর সেই সঠিক সময়ের অপেক্ষায় এরা করছেন। এই জল্পনা নিয়ে এবং দলের যে কৌশল, দলের যেভাবে সামনে বেশ কিছু পরিবর্তন এসেছে, সেই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক। আমাদের আজকের বিষয় মুকুল শুভেন্দুকে নিয়ে দোলা চলে তৃণমূল, দলের কন্ট্রোল প্যানেলে তাই অভিষেক।
আবার একদিকে আছেন অরুণাভ ঘোষ কংগ্রেস নেতা, আছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, অন্যদিকে আছেন বিজেপি নেতা প্রদীপ ঘোষ এবং ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। কিন্তু ওদের কাছে যাওয়ার আগে আপনাদের দেখাবো যে জল্পনা নিয়ে আমাদের এই অনুষ্ঠান, সেই জল্পনার তথ্যের ভিত্তিটা। কালীঘাটে দলীয় বৈঠকে অংশ নিয়েছেন, বনগাঁয় সভা করেছেন। এক নজরে দেখলে মনে হতে পারে সব ঠিকই আছে, কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে মুকুল কালীঘাট সম্পর্কে আগের সেই উষ্ণতা তো দূরের কথা, দূরত্ব এখন কয়েক মাইল। এই প্রেক্ষাপটে যে জল্পনা তুঙ্গে তা হলো মুকুল কি শেষ পর্যন্ত দল ছাড়বেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে মুকুল দল ছাড়লে প্রধান হাতিয়ার হতে পারে তাঁর জানা গোপন কথা। কিছুদিন আগে পর্যন্ত তৃণমূলের নাম্বার 2 ছিলেন তিনি। দল গড়ার সময় থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় প্রতিটি পদক্ষেপ, প্রতিটি গুরুত্বপূর্ণ গোপন সিদ্ধান্ত সবই তাঁর জানা। সারদা কেলেঙ্কারিতে মুকুল রায় মুখ খুললে কালীঘাট অস্বস্তিতে পড়তে পারে, তাঁর মাধ্যমে নবান্নের চাবিকাঠি খুঁজে পেতে পারে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, মুকুল রায় প্রথমবার জেরায় একাধিকবার এটাই বোঝানোর চেষ্টা করেছেন তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মাত্র সব সিদ্ধান্তই একজনই নিয়েছেন, কোনোটা আবার সরকার নিয়েছে। রাজনৈতিক মহলের মতে মুকুলের ইঙ্গিত স্পষ্ট, এই একজন কে? দলের সঙ্গে দূরত্ব তৈরি হতেই মুকুলের এই অবস্থান হলে দল ছাড়লে কি হতে পারে? মুকুলের মতো তৃণমূলের সংগঠন এত ভালো আর কেউ চেনেন না, তাই তিনি দল ছাড়লে বিভিন্ন জেলায় মাঠে ময়দানে নেমে কাজ করা একাধিক নেতাকে সঙ্গে পেতে পারেন, ভাঙতে পারে তৃণমূল। উল্টোদিকে মুকুল বিরোধী শিবিরের দাবি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ তৃণমূলকে ভোট দেয়, মুকুল রায়ের কোনো জনভিত্তি নেই। মুকুল রায় তৃণমূল ছাড়লে কজন সাংসদ বিধায়ক তাঁর সঙ্গে যাবেন তা নিয়ে সংশয় রয়েছে। 2016 বিধানসভা নির্বাচনের এখনও দেরি আছে, সেক্ষেত্রে মুকুল রায়ের কাছ থেকে সংগঠনের রাশ নিজের হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘর গোছানোর পর্যাপ্ত সময় পেয়ে যাবেন বলেই মুকুল বিরোধী শিবিরের দাবি। মুকুলের মতোই শুভেন্দু অধিকারীকে ঘিরেও জল্পনা তুঙ্গে, কারণ পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের সঙ্গে কালীঘাটের তিক্ত সম্পর্কের জল্পনা মাঝে মধ্যেই সামনে এসেছে, কিন্তু এহেনে শুভেন্দুকেই ইদানিংকালে চোখে হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা ঘিরেই জল্পনার সূত্রপাত। প্রশ্ন উঠেছে, তাহলে কি শুভেন্দুও দল ছাড়তে পারেন বলে ভয় পাচ্ছেন তৃণমূল নেত্রী? সম্প্রতি শুভেন্দুকে গাড়ির পেছনে বসানোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যেমন জল্পনা উস্কে দিয়েছে, তেমনি নবান্ন থেকে বেরিয়ে শুভেন্দুর নিজাম প্যালেসে গিয়ে মুকুলের সঙ্গে দেখা করাও ঘটনাক্রমে নয়া মাত্রা যুক্ত করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু দল ছাড়লে সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠন ভেঙে পড়তে পারে, তৃণমূল ছাড়লে সারদাকাণ্ডে তাঁর ওপরও চাপ কমতে পারে। কিন্তু শুভেন্দু বিরোধী শিবিরের পাল্টা দাবি, তৃণমূল ছাড়লে মমতার নাম ছাড়া উপনির্বাচনে শুভেন্দুর জেতা কঠিন হয়ে যাবে। নন্দীগ্রাম কাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে, সেগুলি নিয়ে চাপ বাড়াতে পারে রাজ্য পুলিশ। নন্দীগ্রাম আন্দোলনে মাওবাদী যোগ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য। শুভেন্দু তৃণমূল ছাড়লে প্রশাসনের সক্রিয়তা আরও বাড়তে পারে তাকে চাপে ফেলার জন্য। আর এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই রাজনৈতিক মহলে আরও একটা প্রশ্ন হলো, দল ছাড়লে কবে ছাড়বেন মুকুল শুভেন্দু? কোন সময়কে সেরা হিসেবে বেছে নিতে পারেন তারা? বনগাঁ ভোটের ফল প্রকাশের পর, বাজেট অধিবেশন শেষের পর, নাকি 2016 শুরুতে? জল্পনা তুঙ্গে। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। অরুণাবদা, ঐতিহাসিক উইল ডুরান্টে সেই তত্ত্বটা ছিল না যে কোনো সভ্যতা তখনই ধ্বংস হয় যখন ভেতরের শক্তি বাইরের শক্তি পরাজিতটা পড়ে, ভেতরের শক্তি তাকে কুড়ে কুড়ে খায়। তো কোথাও মনে হচ্ছে কি যে যেভাবে মুকুল রায় কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলছেন না, বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন না, সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুলছেন না, এইভাবে দলে দীর্ঘদিন থাকতে পারবেন? দেখো, আমার যা রিয়ালাইজেশন, পুরনো চটি দেখে পেরেক পায়ে ফুটে, ইট মেক্স ইউ ডিফিকাল্ট টু ওয়াক। তখন কি করো? চটিটা ফেলে দাও। শুভেন্দু চটি হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছে, অ্যাজ আই নো মমতা। ধরো ছত্রধর মাহাতো তার মোটর বাইকে করে গেছে, বলেছে মাও ফাও কিছু নেই। ছত্রধর মাহাতো কিন্তু মাওবাদীদের ওই আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টে আটকান। তো মাও যদি না হয়, এবং ধরা পড়েছিল সিপিএম এর আমলে, তাহলে হি ইজ নট আ মাওবাদী। এটা লজিকে বলছে, কিন্তু আজকে কিন্তু ভুলে গেছে। যার মোটর বাইকে চেপে মমতা ব্যানার্জি প্রথম গেছিলেন, তার উত্থান ওখানে। কিন্তু ওনার মধ্যে আরেকটা আছে, শুভেন্দুর ব্যক্তিগত জনপ্রিয়তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি তৃণমূল কংগ্রেসের, আমি বলছি ভাই, শুভেন্দু খুব ভালো, যখনই লায়াবিলিটি হবে মমতা ফেলে দেবে, সিম্পল অ্যাজ দ্যাট। আমি সেটাই বলছি, তুমি ওটা অন্য কিছু আশা করো না প্রোটেকশনের। ধরো
কৃষাণজি যে বলেছিল আমি ওকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, কৃষাণজির মৃত্যু হয়েছে কিভাবে? গরম তাওয়ার উপর দাঁড় করিয়ে রেখেছিল, তারপর বরফ, এবং যে অফিসার করেছে তাকে পুলিশ মেডেল দেওয়া হয়েছে, এবং ইনকোয়েস্টও হয়নি ম্যাজিস্ট্রেটকে দিয়ে। তো এটা কিন্তু বোঝা দরকার যে কাজের সময় কাজ ফুরলি কৃষাণজি আর কি, ওই ঋতব্রত এই বিখ্যাত স্লোগান। শুধু এইখানে এই জায়গাটা মনে রাখতে হবে যে ছত্রধর থেকে কৃষাণজি এবং তুমি এই শুভেন্দুর কথা বলছো, শুভেন্দুকেও তো একই জিনিস হয়েছিল, শুভেন্দুকে তো সরিয়ে দেওয়া হলো, আজকে বিপাকে পড়েছে বলে মমতা ব্যানার্জি আবার তাকে টেনেছে। অ্যান্ড দিস ইজ হার পলিটিক্স। কংগ্রেসকে যখন দরকার হয়েছে কংগ্রেসকে নিয়েছে, বিজেপিকে যখন দরকার হয়েছে বিজেপিকে নিয়েছে, তথাগত রায় থেকে আরম্ভ করে সবাইকে নিয়েছে, আবার যখন দরকার পড়েনি ফেলে দিয়েছে। সুতরাং এটা, এবং মুকুলের যেটা হয়েছে, মুকুলের কিছু করার নেই। দেখো টাকাটা যেই তুলুক, মুকুল ইজ দি হেড। এই এন্টায়ার ইলেকশন এক্সপেন্সেস অবভিয়াসলি সারদা থেকে এসেছে, সারদা এবং অন্য চিটফান্ড থেকে। 16 লক্ষ প্রথমে, পরে 8 লক্ষ প্রতি ক্যান্ডিডেট, তার মানে 34 আর 17 কোটি টোটাল, মানে 234 জন না 33 জন ক্যান্ডিডেট ছিল। এই 50 কোটি টাকা একদানে কেউ দিতে পারে, চিটফান্ডই দিতে পারে, এবং এইটা এসেছে ওখান থেকে। ফাইন, আমি হি হ্যাজ টু রিভিল, ও যা বলবে আলটিমেটলি ইট উইল গো টুয়ার্ডস মমতা ব্যানার্জি, আর এগুলো অ্যাপেন্ডেজ, এরা কিচ্ছু না মমতা ব্যানার্জি। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে মুকুল রায় কিংবা শুভেন্দু অধিকারী যদি সংগঠন ছাড়েন, আবার বলছি রাজনৈতিক জল্পনা, কিন্তু সেখানেও বেশ কয়েকটা তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ দেখে অন্তত মনে হয় ঘর গোছানোর প্রক্রিয়া। তার কারণ দল পরিচালনার মোডাস অপারেন্ডিটাই কি চেঞ্জ হচ্ছে, দেখুন। মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্বের কারণ কি শুধুই সারদা কেলেঙ্কারি? তৃণমূলের একাংশের দাবি সম্পর্কে চিরটা ধরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের অন্দরে ভাইপো অভিষেকের দ্রুত উত্থান এবং মুকুলকে ক্রমেই কোণঠাসা করার প্রক্রিয়ার জেরে। মুকুল অনুগামীদের দাবি এই প্রক্রিয়ার অন্তর্গত হিসেবেই কৌশলে মুকুল পুত্র শুভ্রাংশুকে যুব তৃণমূলের কার্যকরী সভাপতি করার কয়েক মাসের মধ্যেই তাঁকে ছেটে ফেলে ভাইপোকে সংগঠনের সর্বাধিনায়ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটেই সারদা কেলেঙ্কারিতে মুকুলকে সিবিআই এর তলবের পর মমতার লক্ষ লক্ষ মুকুলের তত্ত্ব সেই চিরকে ফাটলে পরিণত করে। আর তারপর থেকেই সংগঠনের হ্রাস ভায়া মমতা অভিষেকের হাতে যাওয়ার প্রমাণ স্পষ্ট বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। এক্ষেত্রে অভিষেকের দোসর ডেরেক ওব্রায়েন। কেউ কেউ কটাক্ষ করে বলছেন যুবরাজের সঙ্গে প্রধান সেনাপতির গুরুত্বও বেড়েই চলেছে। আর এই দুজনের উত্থান এবং দরবার থেকে মুকুলের প্রস্থানের পর পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের আসনটাও আরও মজবুত হয়েছে বলে মত দলের একাংশের। তৃণমূল সূত্রে খবর, শতাব্দী প্রাচীন কংগ্রেসে আধুনিকতার ছোঁয়া দিতে রাহুল গান্ধী যেমন টেকনোক্র্যাটদের সাহায্য নিয়েছিলেন, সেই পথে হাঁটছেন তৃণমূলের যুবরাজও। সব জেলার বড় মাঝারি ছোট নেতাদের সঙ্গে মুকুলের যে নিবিড় সম্পর্ক ছিল, তাই এখন সফটওয়্যারের মাধ্যমে গড়ে তুলতে চাইছেন অভিষেক, যাতে মুকুল দল ছাড়লে সংগঠন সামলাতে অসুবিধে না হয়। মুকুল অনুগামীদের কেউ কেউ কটাক্ষ করে বলছেন মুকুল রায় যা গড়ে তুলেছিলেন তিলে তিলে, পিসি ভাইপো চাইছেন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের ঢুঁ মেরেই তা নিয়ন্ত্রণ করতে। আধুনিকতার ছোঁয়া এনে রাহুল গান্ধী কংগ্রেসের কি হাল করেছেন তা সবাই জানেন। সফটওয়্যারের মাধ্যমে সংগঠন চালাতে অভিষেক কতটা সফল হন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। বিজেপির কথায় আসি, বাইরের দল থেকে লোক ভাঙিয়ে বা সেই লোকেদের বিজেপিতে নিয়ে বা প্ল্যাটফর্ম করিয়ে আদৌ কোনো ধাক্কা দেওয়া সম্ভব হয়? মানে আজকের দিল্লির ফলাফলে কিরণ বেদী মডেল ভেঙে পড়ার পরে এই প্রসঙ্গটা আরো প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে। একটা কথা বলতে চাই, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যদিও এটা মহামতি একজন মনীষীর কথা, বাংলা আজ যা ভাবে সারা ভারত কাল তাই ভাবে। তো এখন দাঁড়িয়ে গেল দিল্লি যা ভাবে বাংলা আগামী দিনে তাই ভাববে। কেজরিওয়ালের জন্ম হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্য, কেজরিওয়ালের জন্ম হয়েছিল দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। এবং এবারে নির্বাচনে জেতবার পর প্রথম কথা বললো কংগ্রেস এবং বিজেপির এই অবস্থাটা হলো ঔদ্ধত্য এবং অহংকারের জন্য। তো আমরা সেই থেকে শিক্ষা নিলাম, শিক্ষা নিচ্ছি আমাদের যে সমস্ত ফাঁকফোকর সেটা যেমন মেরামত করবো, তেমন শিক্ষা নিচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল বাংলার মানুষ। সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ভারতবর্ষে এখন যে রাজনৈতিক দলটা, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সবচেয়ে উদ্ধত এবং অহংকারী যে মানুষটা কোনো একটি রাজ্যের সর্বময় কর্ত্রী প্রশাসক, তিনি, তার মতন ঔদ্ধত্য এবং অহংকার ভারতবর্ষে আর কারণ নেই। এবারে যে ব্যাপারটায় আসছি, যে আজকে শুভেন্দু অধিকারী আর মুকুল রায় তাদেরকে সরিয়ে রেখে
একসময় তো রাহুল গান্ধীকে যুবরাজ বলে উনি ব্যঙ্গ করেছিলেন, বংশ পরম্পরায় রাজনীতিতে প্রধান স্থানে যাবে। আজকে সেই একই জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে এসে জন্ম দিলেন। বসন্তের কোকিল কুহু কোটা, আসল যুবরাজ থেকে এইটা বসন্তের কোকিল জাহান্নামে যাক। তিনি তার বংশের হাতে, তার রক্তের সঙ্গে যেন এই ক্ষমতা, বাংলার ক্ষমতা থাকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যোগ্যতা আছে কি নেই মানুষ বুঝলো না, তার কোনো কিছু আছে কি নেই মানুষ জানে না। এবং নিঃসন্দেহে যোগ্যতা প্রমাণের সময় কিন্তু যোগ্যতা প্রমাণ করবে, কিন্তু যে ক্রুশিয়াল জাংচারে চলছে অন্যদের বিশ্বাস করেন। এবং 2016 যেখানে নির্বাচন, আমি অন্য দলে থাকলেও মুকুল নিঃসন্দেহে একজন বড় সংগঠক, এবং শুভেন্দু অধিকারী তৃণমূলে যদি মমতার ছবি বাদ দিয়ে কেউ জিততে পারে, শুভেন্দু অধিকারী প্রথম নামটা থাকবে। আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লোকসভায় জিতে এসেছেন, রাজ্যসভা তো না, লোকসভায় জিতে এসেছে, সে নিজের ছবি থেকে জেতেনি না, সে নিজের ছবি থেকে জেতেনি, সে তো পিসির ছবি থেকে জিততে হয়েছে। পরিবারতন্ত্রের অভিযোগ আরেকবার তুলছেন প্রদীপ ঘোষ। আপনাদের দ্রুত একবার দেখাবো যে দুজন মানুষকে নিয়ে আমাদের আলোচনা, মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী। পারস্পরিক সম্পর্কের বিচার যদি করি, নিঃসন্দেহে একটা সময় অহিনকুল বলতেন দলের অনেকে, কিন্তু আজকে পরিবর্তিত সময় দুজনের সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ পাল্টে গেছে। দেখুন, অনেকেই বলেন একটা সময় এমন ছিল যখন দুজনের দ্বন্দ্ব ছিল সর্বজন বিদিত। কোনো এক মিটিংয়ে মুকুল রায় হাজির আছেন শুনে নাকি মাঝ রাস্তা থেকেই গাড়ি ঘুরিয়ে চলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সারদা কেলেঙ্কারি পরবর্তী সময়ে রাজ্য রাজনীতির অনেক কিছুর মতোই বদলে গিয়েছে মুকুল শুভেন্দু সমীকরণও। গত কয়েক মাসে দুজনকে বেশ কয়েকটি সভায় এক মঞ্চে দেখা গিয়েছে, কিন্তু কেন হঠাৎ মুকুল শুভেন্দু কাছাকাছি? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সারদা কাণ্ডের পর দুজনেই এখন কার্যত এক নৌকোয়। দুজনকেই তলব করেছে সিবিআই। শুভেন্দুকে যুব তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল পুত্র শুভ্রাংশুকেও কার্যকরী সভাপতির পদ থেকে সরিয়েছেন তিনি। অনেকে বলেন দুটিরই একমাত্র উদ্দেশ্য ছিল অভিষেককে তুলে ধরা, তাই এক্ষেত্রেও মুকুল শুভেন্দুর মিল রয়েছে। আবার দুজনেরই দল ছাড়ার সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে, কিন্তু মুকুল দূরে সরতেই শুভেন্দুকে কাছে টানার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তৃণমূল রাজনীতিতে ক্ষমতার অলিন্দ হিসেবে মনে করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনের সিটকে। সেই সিটেই কয়েকদিন আগে শুভেন্দুকে চাপিয়ে ছুট দিয়েছে মমতার গাড়ি। নয়া সমীকরণের সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে, কিন্তু তারপরই আরও এক সমীকরণ উস্কে দিয়ে সেই নবান্ন থেকেই গাড়িতে চেপে মুকুল রায়ের কাছে পৌঁছে গিয়েছেন শুভেন্দু, যা উস্কে দিয়েছে আরও এক জল্পনাকে। তাহলে কি একসঙ্গে দল ছাড়া নিয়ে আলোচনা, নতুন সমীকরণ? সব মিলিয়ে দুজনের ভবিষ্যতের পদক্ষেপ কি হতে পারে তা ঘিরেই এখন সরগরম তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি। এবিপি আনন্দ। সমীরবাবু, আপনি আমায় বলুন যে দিল্লিতে একটা রিপোর্ট গেল মহাকরণ থেকে, এক্সটেনশন পাওয়া অত্যন্ত ট্রাস্টের একজন আমলা সেই রিপোর্ট তৈরি করলেন। স্বয়ং মুখ্যমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র দফতর, যে নন্দীগ্রামে মাওবাদী ছিল। মানে আমি বলছি যে কেউ যদি এমনটা ভাবেন যে এটা আসলে শুভেন্দু অধিকারী যদি কখনো পার্টির বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার রাস্তাটা খুলে রাখা হলো, কি অন্যায় করেছেন তিনি? কেউ তো ভাবতেই পারেন এমনটা। না, আপনি স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট তো আমি অস্বীকার করছি না কে কি পাঠিয়েছে, তবে প্রদীপদার যে ভাষাটা দিয়ে শুরু করলো প্রবাদ দিয়ে, আমাকে একটু সেই জায়গায় বলতে হবে। একটা গানের লাইন, মাঠ ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর। বিজেপিকে কিভাবে ঝাঁটিয়ে বিদায় করলো, যে ঝাড়ু নিয়ে সাজ ভারত নিয়ে মোদি ঝাঁটা নামলো, সেই ঝাঁটা দিয়েই কিন্তু সাফ করে দিল দিল্লি রাজ্যে। মাথায় রাখবে রাজধানী এক্সপ্রেস কি দ্রুত গতিতে গেছে দেখেছেন, দিল্লি থেকে বিজেপি ছিল। আপনারা যতই আজ দিল্লিতে যা ঘটেছে, আপনাদের শুধু সময়ের অপেক্ষায় পশ্চিমবঙ্গে খুশি। দিল্লি থেকে মানুষ শিক্ষা নিল। এই যে যদি বলছেন না, আপনি যে কিরণ বেদিকে বেদিতে বসিয়ে রেখে, কিরণ বেদিকে বেদিতে বসিয়ে রেখে মোদির স্বপ্ন শেষ, যদিতে মোদি শেষ, সর্বোচ্চ পদে আপনারা ওয়েট করুন, আপনারা ওয়েট করুন, আপনাদের আর কোনো কাজ নেই। এখন শুরু করেছেন শুভেন্দু, এখন শুভেন্দু আর মুকুল কোথায় কি বলছে, যদি আমাদের কাছে আসে, এই যদি দিয়ে যদি আপনারা মোদিজিকে পশ্চিমবঙ্গে বাড়ান, তাহলে বেদির মতো, কিরণ বেদির মতো। আমি সাবজেক্টে ফিরবো। নরেন্দ্র, এই দিল্লি নির্বাচন নিয়ে তো কথা হচ্ছে, বনগাঁর যে নির্বাচন কতটা প্রভাব পড়তে পারে, এবং এই যে দুজন তৃণমূলের, নিঃসন্দেহে একজন হচ্ছে অপরিসীম তার সাংগঠনিক কোয়ালিটি, আরেকজন হচ্ছে তরুণ তুর্কি নেতা, নিঃসন্দেহে জনপ্রিয় শুভেন্দু অধিকারী, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। শুভেন্দুর ক্ষমতা নিয়ে আমি প্রশ্ন করব না, কিন্তু একটা কথা যে তৃণমূলে মমতা ব্যানার্জিকে বাদ দিলে কারুর ক্যারিশমাতে যেতে আসার কারুর ক্ষমতা নেই, বেশ, এই একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, বনগাঁ নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দাঁড় করিয়েছে তাকে
সার্টিফিকেট নিয়ে যে চ্যালেঞ্জ হয়ে গেছে সেটা মানুষের কাছে ছাঁচা হয়ে গেছে এক। আর বিজেপি যে কাণ্ডটা করলো, সারা রাজ্যে বিজেপি একবারে দেউলিয়া, তার দলে কোনো নেতা নেই, সে দল থেকে খাবলে কিছু লোক নিয়ে এসে একটা দল তৈরি করার চেষ্টা করছে বিজেপি। এইটা পশ্চিমবঙ্গের কোনো সুস্থ মানুষ বিজেপির এই কাজটাকে, তুমি লড়াই করো, আন্দোলন করো, তৃণমূলের বিরুদ্ধে করো, বামপন্থীদের 34 বছর তামাদি হয়ে গেছে যদিও, সেটা নিয়ে বলো, সেই নিয়ে লড়াই করে মানুষকে নিয়ে আসো, নতুন মুখ নিয়ে আসো। তা না কিছু কংগ্রেস থেকে খাবলে, কিছু তৃণমূল থেকে খাবলে, কিছু পঞ্চায়েত থেকে আপনাদের দেখাই বনগাঁ উপনির্বাচন। অনেকে বলছেন মুকুল রায়ের রাজনৈতিক ক্যারিয়ারে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কেন বলছেন তারা এটা দেখুন। দিল্লির ভোটে বিজেপির ভরাডুবির প্রভাব বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পড়বে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে এখন জোর চর্চা। পাশাপাশি বনগাঁর ফলাফলের ওপর একজনের রাজনৈতিক ভবিষ্যৎ কিছুটা হলেও নির্ভর করছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। তিনি হলেন মুকুল রায়। সারদা কেলেঙ্কারির প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে বলে জোর জল্পনা। বনগাঁ উপনির্বাচনের প্রচারে অংশ নিলেও মুকুলের ভাষণে সেই ঝাঁঝ উধাও। বিজেপিকে আক্রমণ করেননি, সিবিআই এর বিরুদ্ধেও মুখ খোলেননি। তৃণমূলের অনেকেই বলছেন 2011 পর এই প্রথম কোনো ভোট হচ্ছে যেখানে নেতৃত্বে নেই মুকুল রায়। উল্টে তাঁর সক্রিয়তা নিয়েই প্রশ্ন উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, যেহেতু মুকুল রায় দলীয় সংগঠনের চালিকা শক্তি বলে পরিচিত, তাই তাঁর সক্রিয় ভূমিকা না থাকার পরও যদি বড় ব্যবধানে বনগাঁ উপনির্বাচনে তৃণমূল জয়ী হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতে পারবেন মুকুল রায় ছাড়াও জয় সম্ভব। সেক্ষেত্রে দ্রুত মুকুলকে ছেঁটে ফেলার সুযোগও তার সামনে তৈরি হতে পারে। মুকুল বিরোধী শিবির দাবি করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মুকুল রায়ের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। ভোটের ফলে প্রমাণিত হলো তৃণমূল নেত্রীর লক্ষ লক্ষ মুকুলের তত্ত্ব সঠিক। মুকুল যা করে এসেছেন তৃণমূলের অন্যরাও তা করতে পারেন। মুকুল ছাড়াই বনগাঁয় তৃণমূল আগের মতো বিশাল ব্যবধানে জয়ী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরও আরও উজ্জীবিত হবে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু উল্টো দিকে যদি বনগাঁয় তৃণমূল হেরে যায় কিংবা নামমাত্র ব্যবধানে আসন ধরে রাখে, সেক্ষেত্রে কিন্তু মুকুলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা আরও বেড়ে যেতে পারে বলে মত পর্যবেক্ষকদের। কারণ প্রমাণিত হবে ভোট পরিচালনায় মুকুলের বিকল্প এখনও তৈরি হয়নি। মুকুলকে সেক্ষেত্রে ছেঁটে ফেলাটা কঠিন হয়ে যাবে মমতার কাছে। মুকুল ছাড়া বনগাঁর ফল আশানুরূপ না হলে অভিষেকের উত্থানও সাময়িক সময়ের জন্য ধাক্কা খেতে পারে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। সব মিলিয়ে বনগাঁ উপনির্বাচনের ফলের ওপর ভবিষ্যতের অনেক রাজনৈতিক সমীকরণই নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। এবিপি আনন্দ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। হ্যাঁ, সমীরবাবু কি বলছেন? না, আমি বলছিলাম যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের মুখ, মানে মাথা, আর মুখ শুভেন্দু এবং মুকুল রায়। মুকুল রায় একজন সাংগঠনিক দিকটা দেখতেন, দলের সংগঠনটা দেখতেন। আর বিজেপি এখন ভাবছে শুধু সং করে ঘুরে বেড়াচ্ছে, এদের গঠনতন্ত্র বলে কিছু নেই। শুধু মুকুল রায় কি করবে, শুভেন্দু কি করবে, এদের এই আলোচনা। আপনি কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করলেন না। আমি বলছি শুধু সময়ের অপেক্ষা। সিদ্ধার্থ সিং একটা কথা বলেছিলেন, ভাগ মুকুল ভাগ। সারা জায়গায় আপনারা সমালোচনা করছেন, কিন্তু বনগাঁতে তৃণমূল কংগ্রেস বলছে ভাগ মুকুল ভাগ। আপনারা ভাগের রাজনীতি করছেন, আপনারা ওই ভাগ করছেন, আপনারা ধর্মনিরপেক্ষ ভাগ করছেন। আচ্ছা, আপ জিতলো, তোমাদের এত আনন্দ হচ্ছে না? আপের আনন্দ হচ্ছে এই কারণে যে 10 লক্ষ টাকার সুদ, যে কালো টাকাকে ফিরিয়ে আনার জন্য 15 লক্ষ টাকা করে মানুষজনকে দেবে। সব ঠিক আছে, আরে চুরি তো প্রমাণ করতে হবে। আমি বললেই আপ জিতলো, তোমরা এত নাচানাচি, আপ তোমাদের চোর বলছে। আনন্দ হচ্ছে এক্সপ্রেস কিভাবে কাকে সরানো দেখতে হবে তো। চোর বলছে, আপনি মানবেন একটা দৃষ্টান্তমূলক, যেটা হয়তো এই মুহূর্তে সংবাদ মাধ্যমে সব জায়গায় আলোচনায় নেই। এই ধর্মের ভিত্তিতে যেখানে রাজনীতি হয়, মতুয়া বাড়িতে সমস্ত রাজনৈতিক দল ছুটে যায় ভাগাভাগি করতে, সেইখানে আপনি একটা দৃষ্টান্তমূলক কাজ করেছে। শাহী ইমাম সমর্থন করেছিলেন, কেজরিওয়াল প্রেস কনফারেন্স করে বলছেন সমর্থনের প্রয়োজন
জন্যই প্রত্যাখ্যান করলেন। আমি বলছি দৃষ্টান্ত সমস্ত নিজের ছেলেকে দুর্ধর্ষ পড়ালো, নিজের ছেলে ফেল করলো, অন্যের ছেলে পাস করলো, তাতেই নাচছে। কংগ্রেসের অবস্থাটা কি হয়েছে? সোনিয়া রাহুলকে এখন বহরমপুরে আসতে হবে, থাকার জায়গা নেই, আর বাম আসছে না, বাম আসছে না। আমি জানি না মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলে কেজরিওয়াল সাহেব যদি কোনো স্কুল খোলে সেখানে কোন কোন দলের কোন কোন প্রতিনিধিরা ভর্তি হবে আমরা জানি না, কিন্তু আমার সময় শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।